জনগণের আস্থা ফেরানোকে এই নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইউরোপিয়ান ইউনিয়ন। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মান্না সহ 58 জন। সংস্কার চাইলে গণভোটের বিকল্প নেই বললেন উপদেষ্টা রিজওয়ানা। আয়নাঘর সংস্কৃতিতে ফিরতে না চাইলে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বললেন আদিলুর। মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আইসিইউতে ভর্তি। আহত আরও 2 জন। ক্ষুব্ধ স্থানীয়দের সড়ক অবরোধ ভাঙচুর। আপন 3 ভাইয়ের সরাসরি অংশগ্রহণে হয় মোসাব্বির হত্যাকাণ্ড, জানালেন ডিবি প্রধান। ব্যবসায়িক এবং রাজনৈতিক বিরোধেই খুন বলে ধারণা। জনগণের আস্থা এবং বিশ্বাস ফেরানোই আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পাশাপাশি ভোটার উপস্থিতি সন্তোষজনক না হলেও প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন তারা। পর্যবেক্ষক মিশন প্রধান বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করা জরুরি। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য এবং সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দিয়ে ভোটের প্রতি ধাপে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিতে জোর দেন তারা। 2008 সালের পর এই প্রথম পূর্ণ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। 27 দেশের এই জোটের সাথে যুক্ত হয়েছে কানাডা, সুইজারল্যান্ড ও নরওয়ে। এই ইউ+ টিমের 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক কাজও শুরু করেছেন এরই মধ্যে। প্রধান উপদেষ্টা ছাড়াও নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠক সেরেছেন তারা। কথা বলেছেন সদ্য দেশে ফেরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দের সাথেও। নতুন বছরের শুরুতেই বৈঠক করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সাথেও। রোববার ইউ+ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রথম সংবাদ সম্মেলন। জানানো হয়, ভোট পূর্ব ও পরবর্তী সহ 200 পর্যবেক্ষক থাকছে তাদের। বাংলাদেশের নির্বাচনী পথচলায় কোনো ব্যত্যয় হচ্ছে কিনা মূলত তা দেখতে চান তারা। পুরো নির্বাচন প্রক্রিয়া দেখতে বুঝতে 2 মাসের মতো কাজ করব আমরা। ভোটের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা থাকছে কিনা সেটি দেখব আমরা। পর্যবেক্ষক দলের প্রধান জানান, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। আগের মতো সব রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা কেন এখন বলেন না তারও ব্যাখ্যা দেন তিনি। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে পুরনো দ্বন্দ্ব আছে। আমরা ধারণা করি রিকনসিলিয়েশনের সুযোগ আছে। নির্বাচনে আমাদের প্রত্যাশা সন্তোষজনক ভোটারের উপস্থিতি। সেটি না হলে তার আলোকে আমরা সুপারিশ করতে পারি। প্রশ্ন আসে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের চ্যালেঞ্জ, বিশেষ করে চলমান সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও। ভোট নিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস ফেরানো ও তা প্রতিষ্ঠা করা এই নির্বাচনে বড় চ্যালেঞ্জ। সহিংসতা নিয়েও অনেক কথা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই পরিস্থিতি সরকার সামাল দিতে পারবে বলে ধারণা আমাদের। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতাও থাকতে হবে। প্রতিনিধি দলটি জানায়, স্বাধীন, নিরপেক্ষ ও কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। তবে গণভোট নিয়ে কাজ করার এখতিয়ার তাদের নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শেষে 58 জনের আপিল মঞ্জুর হয়েছে, বাতিল হয়েছে 7টি। তথ্যের অসঙ্গতির জন্য 6টি মুলতবি রাখা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানান প্রার্থীরা। প্রার্থিতা ফিরে পেতে ইসির আপিল শুনানিতে রোববার বিকেল 5টা পর্যন্ত শুনানি হয় 71 থেকে 140 নম্বর আপিলের। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করেন। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব এবং স্বতন্ত্রের ক্ষেত্রে 1% ভোটারের সমর্থনকে গুরুত্ব দিচ্ছে ইসি। ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটিকে বিবেচনা করা হচ্ছে।
মামলার তথ্য গোপন এবং সিগনেচারের তারিখে গরমিল দেখিয়ে বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা, কিন্তু ঢাকা 18 আসনে একই মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। বাতিলের কারণ হিসেবে মবের অভিযোগ করেন তিনি। একই অভিযোগ জাতীয় পার্টির মহাসচিবেরও। শিক্ষাগত যোগ্যতা, মামলার তথ্য, সম্পদের হিসাব সহ বিভিন্ন বিষয়ে আপিল করা হয়েছে। আইন অনুযায়ী যাচাই করে 18 জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করবে কমিশন। দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি যাতে ব্যক্তি স্বার্থে না হয় বা ব্যক্তি কাজে ব্যবহৃত না হয় সেই দিকেই সর্বদিক থেকে সর্বসাধারণ ক্ষেত্রে যদি আমরা সচেতন থাকি। ওনারা স্যাটিসফাইড হয়েছেন এবং আমাদের যে আপিল ওনারা মঞ্জুর করেছেন। দ্যাটস ইট। এখন রিটার্নিং অফিসার আসেননি এখানে, আমাদের তো এটা আমাদের তো দায়বদ্ধতা নেই। রাজনীতিক প্রতিযোগিতা আছে, ভোট যখন প্রতিযোগিতা তো বটেই, কে হারবে কে জিতবে, হারাজিতারই তো লড়াই। কিন্তু সেই হারা মানে এই নয় যে আপনি কোমরের নিচে বাড়ি দিয়ে তাকে ফেলে দেবেন। কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। পরে আইনজীবীরা বলেন, এই আদেশের পর কুমিল্লা 1 আসনে মেঘনা ও দাউদকান্দি ও কুমিল্লা 2 আসনে হোমনা ও তিতাস উপজেলা বহাল থাকলো। আমরা এটাও দেখেছি ইলেকট্রাল ভোটার, যে বিদেশ থেকে যারা আসবে পোস্টাল ভোটার, ওইটার নিয়ম অনুযায়ী অলরেডি পোস্টিং হয়ে এখানে চলেও এসেছে। সুতরাং এই জিনিসটা যদি করা হয় তাহলে নির্বাচনকে ব্যাঘাত করা হবে এবং ব্যাহত হবে। স্টেটা কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত এই জাজমেন্ট না আসবে। গুম, নির্যাতন এবং আয়না ঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা উত্তর সিটি নগর ভবনে নাগরিক পদক 2025 প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা ভয় না পেয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দেওয়ার কথা বলেন। পরে যেন পস্তাতে না হয় সেজন্য ভেবে চিন্তে ভোট দেওয়ার আহ্বান জানান। আধিপত্যবাদ এবং অন্যায়ের কাছে বাংলাদেশের মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশে যেন আর আয়নাঘরের মতো পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সংস্কারের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় নগর উন্নয়নে ডিএনসিসি নানা উদ্যোগ এবং চ্যালেঞ্জের কথা তুলে ধরে নগর সংস্কারে নাগরিকদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা। আমাদের নগর হচ্ছে আমাদের ঠিকানা, আমাদের গোটা দেশটাই নগর হোক, মানে গোটা আমাদের নগরটাকে যেন আমরা একেবারে গেও করে না ফেলি। এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হইতে পারবে না। ক্ষমতার যে ভারটা আছে সেই ভারটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময়। মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের জেরে আতঙ্ক উত্তেজনা বেড়েছে টেকনাফ সীমান্তে। রোববার সকালে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হওয়ার পর উত্তাপ বাড়ে আরও, আহত হয় আরও 2 জন। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয়রা জানায়, শনিবার রাত থেকেই মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির প্রচণ্ড শব্দে নির্ঘুম রাত কাটিয়েছেন তারা। সকালেও মিয়ানমার থেকে গুলি এসে লাগে টেকনাফের ঘরবাড়ি, দরজা, দেয়াল, গাছগাছালিতে। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের দাবি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর মধ্যে বেশ কয়েকদিন ধরেই চলছে সংঘাত। শনিবার রাতে আবারও গোলাগুলি শুরু হলে কিছু সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ পর্যন্ত অন্তত 50 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ যখন উন্তি উঠি আর বাবুলের ফুয়া বেন্তি লয়ে নিলি নেইলের আয়ের দূরত ফুয়া বাবু তো ফুয়া বলে দূরত হারিলে কি লসন নাই। মিয়ানমার থেকে একটু গুলি আয়ের মাথার ভিতর ঢুকছিল, ঢুকিয়ে ওই শুয়ে আছিল। জন্ম না ইয়াত আর গুমনো তো যারা লাইতর 2টা থেকে ধরে দিন 9টা বাজে কি গুলি মারামারি পাইয়া দনে আর কি বউ হঞ্জার গাত পড়ে। জাতীয় পার্টি এবং এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন বাতিল হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। অন্যদিকে পিরোজপুর 2 আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্নার মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, গণভোটে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাবে অন্তর্বর্তী সরকার। স্বৈরাচারকে ফেরত না চাইলে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে বলে মন্তব্য তার। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের পরিবেশ ধরে রাখতে তৎপর বলেও জানান শফিকুল আলম। প্রেস সচিব বলেন, নির্বাচন সামনে রেখে সব প্রস্তুতি নিয়েছে সরকার। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী সরকার বাকি কাজ করবে। মিয়ানমার সীমান্তে গুলির ঘটনায় তারা নিন্দা জানিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি। চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে, এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল অপিনিয়ন নিয়েছিল এবং এ বিষয়ে টপ লিগাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে, এ বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হয় এরকম যে একটা ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে। এবারে নির্বাচন হবে দুর্নীতি রোধ, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন এবং ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার দেবিদ্বারের বড়শালঘর ইউনিয়নে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে উঠান বৈঠকে কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনি ভালোবাসা নিয়ে জনগণের কাছে এসেছেন। প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইবেন, জনগণ যাতে তাকে সহযোগিতা করে। তার মনে হয় চুরি করার চেয়ে, দুর্নীতি করার চেয়ে, রাস্তার মাটি খাওয়ার চেয়ে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের। এবারের নির্বাচন হবে এই দুর্নীতি বন্ধ করার নির্বাচন, ইনশাআল্লাহ। এবারের নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে এই যে ঋণ খেলাপিদেরকে সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। আমরা ভালোবাসা দিয়ে আপনার কাছে এসব প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইব যে আপনি হয় আমাদের কিছু সহায়তা করুন। আমার মনে হয় যে চুরি করার থেকে, দুর্নীতি করার থেকে, রাস্তার মাটি খাওয়ার থেকে, ইট খাওয়ার থেকে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় গুলিবর্ষণকারী একজন সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা, মানিকগঞ্জ, নেত্রকোনা এবং নরসিংদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আপন 3 ভাইয়ের সরাসরি অংশগ্রহণে এই হত্যাকাণ্ড সংঘটিত বলে জানান কর্মকর্তারা। ব্যবসায়ী এবং রাজনৈতিক বিরোধেই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা গোয়েন্দাদের। মোসাব্বিরকে গুলি করে পালানোর সময় অস্ত্রসহ যে 2 ব্যক্তি দেখা যায় তাদের একজন রহিম, অপরজন জিনাত। গোয়েন্দাদের দাবি মতে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন জিনাত, অপর 3 জন বিল্লাল, রিয়াজ ও আব্দুল কাদির। বিল্লাল, কাদির ও শুটার রহিম আপন 3 ভাই, এর মধ্যে রহিম এখনও পলাতক। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন, পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল। এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। মোসাব্বির হত্যার কারণ হিসেবে আলোচনায় আসে কারণ বাজার কেন্দ্রিক চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধ। তবে একাধিকবার জানতে চাওয়া হলেও এ ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর দেননি কর্মকর্তারা। কিছুদিন আগে উনি একটা করেছিল, মানববন্ধন করেছিল এই চাঁদাবাজির বিরুদ্ধে, সেখানে মারামারি হয়েছিল, সেখানে মামলা হয়েছে, এই জিনিসগুলো আছে। তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা, উনি একবার ওয়ার্ড কাউন্সিলের দাঁড়াইছিল। তো উনি হয়তো রাজনৈতিক ক্যারিয়ারের ভাবে রাজনৈতিকভাবে উপরে উঠতেছে। এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসই আমরা এখন খতিয়ে দেখতেছি। বিদেশ থেকে পুরস্কার ঘোষিত জেএমপির তালিকাভুক্ত একের শীর্ষ সন্ত্রাসী এ হত্যাকাণ্ডের অর্থায়ন করেছে বলে জানিয়েছে একাধিক সূত্র। একই সঙ্গে এই ঘটনায় মহানগর উত্তর বিএনপির বহিষ্কৃত এক নেতা সহ কয়েকজনকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে তদন্ত সূত্রে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারিকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অসুস্থতা বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়েছে।
হুমায়ুন কবির লিভার সিরোসিসে আক্রান্ত বলে জানান আইনজীবীরা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারিক প্যানেল তার জামিন মঞ্জুর করে। এই মামলার সাক্ষীদের ভয়ভীতি না দেখানো, তদন্তকারী কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ এবং কোনো অপরাধের সাথে জড়িত না হওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। হুমায়ুন কবির পাটোয়ারি লক্ষ্মীপুরে 5 শিক্ষার্থী হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি। আন্তর্জাতিক এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুঁশিয়ারি দিল ইরান। বিক্ষোভকারীদের পক্ষে যে কোনো আক্রমণ ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ঝুঁকিতে ফেলবে বলে মন্তব্য করেন খামেনি ঘনিষ্ঠ কর্মকর্তা। এদিকে 2 সপ্তাহে চলমান বিক্ষোভে মোট 109 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের মৃত্যুর কথা জানিয়েছে তেহরান। বিপরীতে 2000-এরও বেশি বিক্ষোভকারীর প্রাণহানির খবর মিলেছে। দেশজুড়ে নাশকতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট। টানা 2 সপ্তাহে গড়ালো ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ। মুদ্রাস্ফীতির জেরে শুরু হওয়া আন্দোলন এখন দেশটির ইতিহাসের সবচেয়ে সহিংস আন্দোলন। প্রায় 3 দিন ধরে যখন বহির্বিশ্বের সাথে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন ইরান, তখনই নতুন করে বিক্ষোভ সংক্রান্ত প্রাণহানির তথ্য দিল দেশটির প্রশাসন। রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, চলমান বিক্ষোভে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর 109 সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রোববারই ইস্পাহান প্রদেশে প্রাণ গেছে 30 নিরাপত্তা কর্মীর। এদিকে সূত্রের বরাতে গেল 48 ঘণ্টায় কমপক্ষে 2000 আন্দোলনকারীর প্রাণহানির তথ্য দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইরানে চলমান অস্থিরতা নিয়ে শুরু থেকেই সরব যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের সহায়তা করতে দেশটিতে যখন সামরিক অভিযান চালানোর ছক কষছে ওয়াশিংটন, তখন পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি দিবাস্বপ্নে বিভোর, তার জন্য আমার পরামর্শ রয়েছে। ইরানে হামলার আপনি যে পরামর্শ পাচ্ছেন সে বিষয়ে সাবধান থাকুন। আপনি যাতে ভুল না করেন, জেনে রাখুন ইরানে হামলা হলে ইসরায়েল এবং এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলি হবে আমাদের বৈধ লক্ষ্যবস্তু। নিজেদের কোনো প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখব না। হুমকির লক্ষণের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেব। এদিকে দেশজুড়ে চলমান বিক্ষোভ সহিংসতার পেছনে বিদেশি শত্রুকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট। আবারও জানালেন অর্থনৈতিক সমস্যা সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার। শত্রুরা বিদেশ থেকে সন্ত্রাসীদের এই দেশে এনেছে। তারা দেশের ভেতরে এবং বাইরে বেশ কিছু লোককে প্রশিক্ষণ দিয়েছে। এরা নির্দোষ মানুষকে মেরেছে, মসজিদে আগুন দিয়েছে, সরকারি সম্পত্তিও নষ্ট করেছে। তারা মানুষের কাতারে পড়ে না, তারা এই দেশের নয়। শুধু সরকার বিরোধীরাই নন, ইরানের রাজপথে এখন অবস্থান রয়েছে সরকারপন্থীদেরও। আন্দোলনের নামে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ তাদের। অনিক রহমান, যমুনা নিউজ। অন্যদিকে ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। ইরানে সরাসরি সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি না দিলেও সতর্ক অবস্থানে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একই সাথে প্রতিনিয়ত ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে নেতানিয়াহুর ফোন আলাপ হয়েছে বলে নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। তবে ঠিক কী নিয়ে আলাপ হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি। এর আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে ইরানে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর জেরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে হামলার লক্ষ্যবস্তু করার পাল্টা হুমকি দিয়েছে তেহরান। মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উপর সংঘটিত গণহত্যার বিচার শুরু করবে আন্তর্জাতিক বিচার আদালত ICJ। ঐতিহাসিক এই মামলার শুনানি শুরু হবে আগামী সোমবার। শুনানির প্রথম সপ্তাহে পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে তাদের যুক্তি উপস্থাপন করবে। এরপর 16 থেকে 20 জানুয়ারি নিজেদের পক্ষে পাল্টা যুক্তি উপস্থাপন করবে মিয়ানমার। তবে এই শুনানি জনসাধারণ এবং গণমাধ্যমের জন্য বন্ধ থাকবে। 2017 সালে রোহিঙ্গাদের উপর সেনা অভিযান চালায় মিয়ানমার। প্রায় 7,30,000 রোহিঙ্গা আশ্রয় নিতে বাধ্য হয় বাংলাদেশে। 2019 সালে ইসলামিক সহযোগিতা সংস্থা OICর সমর্থনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া। দর্শক, ছিল আমাদের যমুনা নিউজের এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।